বন্ধুরা 2024 সালে প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা এমন আছো যারা হয়তো ভাবছো যে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেবে, কিন্তু কিভাবে শুরু করবে সেটার একটা রাইট ডাইরেকশন অথবা রাইট ট্র্যাক পাচ্ছ না। তো আজকের এই ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করব যে যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয়, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, ইভেন তারই সাথে সাথে যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, কারণ সমস্ত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষায় ব্যাংকিং এক্সামের প্যাটার্নের ওপরই হয়। সে ইএসআইসির পরীক্ষায় নিয়ে নাও, অথবা ইপিএফওর পরীক্ষায় নিয়ে নাও, অথবা এলআইসির পরীক্ষায় নিয়ে নাও, অথবা এনআইএসিএল এর পরীক্ষায় নিয়ে নাও, অথবা ওআইসিএল এর পরীক্ষায় নিয়ে নাও না কেন, তো এই সমস্ত এক্সামসগুলোর জন্য কিভাবে প্রিপারেশন স্টার্ট করবে অথবা শুরু করবে। দেখো বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেটা মেনলি দুটো ক্যাটাগরিতে হয়। একটা ক্লেরিক্যাল লেভেলে হয় এবং আরেকটা পিও লেভেল অথবা যেটাকে আমরা অফিসার লেভেলের পরীক্ষা বলি সেই ক্যাটাগরিতে হয়। এবারে ক্লেরিক্যাল লেভেলে মেনলি আমাদের দুটো স্টেজে পরীক্ষা হয়। প্রথমে তোমাদের প্রিলিমসের এক্সাম হবে এবং তারপরে মেন্সের এক্সাম হবে। কিন্তু যদি পিও লেভেলের কথা বলি অথবা অফিসার লেভেলের কথা বলি, সেটা তিনটে স্টেজে পরীক্ষা হবে। মানে প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে, তারপরে মেন্সের পরীক্ষা হবে এবং লাস্টে গিয়ে ইন্টারভিউ হবে। অর্থাৎ ইন্টারভিউর কাট অফ যখন তুমি ক্লিয়ার করবে তখন তুমি ফাইনালি সিলেকশন পাবে। অন্যদিকে ক্লেরিক্যাল লেভেলের এক্সামসের কথা যদি বলি, তাহলে মেন্সের কাট অফ যাহা তক তুমি ক্লিয়ার করবে তবেই তুমি ফাইনাল সিলেকশন পেয়ে যাবে, কারণ ক্লেরিক্যাল লেভেলের এক্সামে কোনো ইন্টারভিউ হয় না। বন্ধুরা, এবার যদি সিলেবাসের কথা আসি, তাহলে যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেখানে মেনলি আমাদের চারখানা সাবজেক্টই পড়তে হয়, খুব বেশি আমাদের পড়তে হয় না। ম্যাথস পড়তে হয়, রিজনিং পড়তে হয়, ইংলিশ পড়তে হয় এবং জিকের মধ্যে আমাদের শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। এবার সবচেয়ে মজার ব্যাপার অথবা সবচেয়ে সুন্দর ব্যাপার এইটা যে তুমি ক্লেরিক্যাল লেভেলের এক্সামসই দাও অথবা অফিসার লেভেলের এক্সামসই দাও না কেন, সিলেবাস তোমার একদম সেম টু সেম থাকবে, ইভেন একদম সেম টু সেমের এক্সাম প্যাটার্নও থাকবে। শুধু একটাই জিনিস আমাদের পিওতে এক্সট্রা থাকে, সেটা হচ্ছে এখানে তোমার ডেসক্রিপটিভ লিখতে হবে। মানে মেন্স এক্সাম একবার যখন তুমি কমপ্লিট করে নিলে তারপর তোমাকে ডেসক্রিপটিভ পেপার লিখতে হয়, যেটা ক্লেরিক্যালে লিখতে হয় না। ক্লেরিক্যালে তুমি প্রথমে প্রিলিমসের এক্সাম দেবে এবং পিওতেও তুমি প্রথমে প্রিলিমসের এক্সাম দেবে, এবং প্রিলিমসের এক্সামটা মেনলি কোয়ালিফাইং ইন নেচার হয়। মানে প্রিলিমসের এক্সামে তুমি যা মার্কস পাবে সেটা কখনো যোগ হয় না অথবা অ্যাড হয় না। এবং এইটাই হচ্ছে সবথেকে বড় বিউটি, যে প্রিলিমস এক্সামে যে সিলেবাসটা সেটা ক্লেরিক্যাল লেভেলেরও যা সিলেবাস, একদম সেম টু সেম সিলেবাস অফিসার লেভেলেরও তাই। মানে আলাদা করে তোমার এখানে এক্সট্রা কিচ্ছু পড়তে হবে না। মেন্সের কথা যদি বলি, তো মেন্সেও একদম সেম টু সেম সিলেবাস থাকে। ক্লেরিক্যাল লেভেলের এক্সামসেও আমাদের 4টে সাবজেক্ট থাকবে, সেখানেও ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে এবং জিকে থাকবে। এবং পিও লেভেলের এক্সামসেও আমাদের 4টে সাবজেক্টই থাকবে, ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে এবং জিকে থাকবে। মেন্সের এক্সামের পরে পিওর পেপারের জন্য তোমাকে একটা ডেসক্রিপটিভ পেপার দিতে হবে, যেখানে তোমার এসে রাইটিং লিখতে হয় আর লেটার রাইটিং লিখতে হয়, কিন্তু সেই রকম পেপার আমাদের ক্লেরিক্যালে থাকে না। এবার বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিলিমসের পরীক্ষা হয় সেখানে মেনলি আমাদের 3টে সাবজেক্টই পড়তে হয়। ম্যাথস পড়তে হয়, রিজনিং পড়তে হয় এবং ইংলিশ পড়তে হয়। এর বাইরে আমাদের কিচ্ছু আসে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে পুরো সিলেবাসটা, এটা পুরো 10th লেভেলের সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। এখানে 11-12 কোনো জিনিস পড়তে হয় না। ম্যাথসের কথা যদি বলি, তো তোমাকে এখানে রেশিও প্রপোর্শন পড়তে হবে, পার্সেন্টেজ পড়তে হবে, প্রফিট অ্যান্ড লস পড়তে হবে, ডিসকাউন্ট পড়তে হবে, অ্যাভারেজ পড়তে হবে, মিক্সচার পড়তে হবে। এই সমস্ত চ্যাপ্টারগুলো পড়তে হয়, যেগুলো সবাই তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসছো। ইভেন আমি যদি ইংলিশের কথাও বলি, তো এখানে বিশাল কিছু হাইফাই ইংলিশ জিজ্ঞেস করা হয় না। এখানে তোমায় গ্রামারের পোর্শন জিজ্ঞেস করবে, তারই সাথে সাথে তোমায় আরসি জিজ্ঞেস করবে অথবা যেটাকে রিডিং কম্প্রিহেনশন আমরা বলি, এবং তারই সাথে সাথে ক্লজ টেস্ট তারা জিজ্ঞেস করবে। রিজনিং এর কথা যদি বলি, তো রিজনিং এ আমাদের পাজলস আসে। তো রিজনিং এর সেকশনটা অনেকেই হয়তো তোমরা জানবে না অথবা আগে হয়তো প্র্যাকটিস করে থাকবে না। তো রিজনিং এর জিনিসটা তোমাদের জন্য একটা নতুন জায়গা। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আমি কথা বললাম, সে ম্যাথসের কথাই বলি অথবা ইংলিশের কথাই বলি না কেন, এটা একদম 10th লেভেলের সিলেবাসের ওপর পরীক্ষা হয়। এখানে কিচ্ছু এক্সট্রা তোমায় জিনিস পড়তে হবে না। তো এই মনের থেকে ভয়টা একদম প্রথমেই সরিয়ে দাও যে আমি এই স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি অথবা আমি ওই স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি কি আদৌ ক্লিয়ার করতে পারবো কি পারবো না। আরে তোমরা 9-10-এ তো সেম সিলেবাসই পড়েছো। 9-10-এ আমরা তো সবাই সেম সিলেবাসই পড়েছি। এমন তো কেউ না যে রেশিও প্রপোর্শন অথবা অনুপাত সমানুপাত পড়োনি, অথবা পার্সেন্টেজ অথবা যেটাকে আমরা শতকরা বলি সেটা পড়োনি, অথবা প্রফিট অ্যান্ড লস অথবা লাভ ক্ষতি তোমরা পড়োনি। এরকম তো না, আমরা সবাই তো এই সমস্ত সাবজেক্টগুলো পড়েছি। তো দেখো, নতুন এখানে কোনো জিনিস তোমায় পড়তে হবে না। রিজনিং এর কথা যদি বলি, তো রিজনিং এ তোমাকে পাজল শিখতে হবে, ইনইকুয়ালিটি শিখতে হবে, সিলোজিজম শিখতে হবে, ডিস্টেন্স ডাইরেকশন শিখতে হবে, চাইনিজ কোডিং ডিকোডিং শিখতে হবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড শিখতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে শিখতে হয়, যেগুলো তোমাদের কাছে নতুন লাগতে পারে, কারণ রিজনিং জেনারেলি আমাদের সিলেবাসে থাকে না। যখন আমরা ক্লাসে পড়ি অথবা কলেজে পড়ি, তখন রিজনিং অ্যাজ আ সাবজেক্ট আমাদের থাকে না। তো এই একটাই জিনিস তোমাদেরকে এখানে হয়তো নতুন পড়তে হয়, কিন্তু এই সমস্ত জিনিসগুলো একদম ইজি হয়, তেমন কিছু কঠিন থাকে না। যে মেন চ্যালেঞ্জটা তোমাদের এখানে থাকবে যখনই তোমরা কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন করছো, সেই মেন চ্যালেঞ্জটা হচ্ছে টাইমে। মানে তুমি এক কথায় বলতে পারো যে সরকারি ব্যাংকিং এক্সামস ক্লিয়ার করার জন্য মেন যে গেম চেঞ্জার, সেটা হচ্ছে টাইম বাঁচানো।
আজকে তুমি যদি টাইম না বাঁচাতে পারো তাহলে তুমি কোনো এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এবং টাইম বাঁচানোর কথা আমি এই জন্য বললাম, কারণ যখনই তুমি প্রিলিমসের এক্সাম দেবে, যে কোনো ব্যাংকিং এক্সামে তুমি প্রিলিমস দাও না কেন, সেইখানে প্রথমে ইংলিশের সেকশন ওপেন হবে এবং ইংলিশে তোমার 30টা কোশ্চেন করতে হবে, 20 মিনিট টাইম থাকবে। এবার ইংলিশে তো আমাদের তেমন কোনো ক্যালকুলেশন করতে হয় না, তেমন কিছু খুব একটা ভাবতেও হয় না, খুব আরামসে আমরা ইংলিশের পেপার নামিয়ে দিতে পারি, কমপ্লিট করতে পারি। কিন্তু মেন চ্যালেঞ্জ আসবে অঙ্কে আর রিজনিংয়ে। অঙ্কে তোমাকে 35টা কোশ্চেন সলভ করতে হবে মাত্র 20 মিনিট টাইমে। মানে ভাবতে পারছো বন্ধুরা, 35টা কোশ্চেন 20 মিনিটে করতে হবে, মানে এক একটা কোশ্চেনের জন্য তুমি 30 সেকেন্ডেরও কম টাইম পাবে। কারণ তোমাকে প্রথমে কোশ্চেনটা দেখতে হবে, তারপর কোশ্চেনটা তোমার ব্রেনের মধ্যে প্রসেসিং করতে হবে, তারপরে সেখানে টেকনিক অফ সলভিং লাগাতে হবে, তারপরে অপশন মার্ক করে নেক্সট কোশ্চেনে যেতে হবে। এবং সেম টু সেম জিনিসটা রিজনিং এর জন্যও খাটে। রিজনিংয়েও তোমায় 35টা কোশ্চেন সলভ করতে হবে মাত্র 20 মিনিট টাইমে, এবং সেইটার জন্য তোমাকে টেকনিক অফ সলভিং ডেভেলপ করতে হবে। যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয়, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার পড়ে যে কোনো এক্সাম ক্লিয়ার করার জন্য, সেটা হচ্ছে টেকনিক অফ সলভিং শেখা। আজকে তোমরা তো সবাই ম্যাথস 9-10-এ পড়েছো, রেশিও প্রপোর্শন পড়েছো, পার্সেন্টেজ পড়েছো, প্রফিট অ্যান্ড লস পড়েছো, ডিসকাউন্ট পড়েছো, টাইম এন্ড ওয়ার্ক পড়েছো, টাইম স্পিড ডিস্টেন্স পড়েছো, কিন্তু সমস্ত অঙ্কগুলো যেগুলো তোমরা শিখেছো অথবা যেগুলো তোমাদের শেখানো হয়েছে স্কুলে, সেগুলো সব বেসিক নিয়মে তোমরা শিখেছো। কিন্তু বেসিক নিয়মে তোমরা যদি সলভ করতে যাও, তাহলে 35টা কোশ্চেন কোনোদিনও 20 মিনিটের মধ্যে করতে পারবে না, এবং সেই জন্য তোমাদের অ্যাটেম্পটও বাড়বে না এবং কাট অফও ক্লিয়ার হবে না। সেই জন্য সবার ফার্স্টে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে টেকনিক অফ সলভিং শিখতে হবে। যে রেশিও প্রপোর্শন চ্যাপ্টার যে আমি পড়লাম, সেইটার টেকনিক অফ সলভিং কি, পার্সেন্টেজ যে পড়লাম সেইটার টেকনিক অফ সলভিং কি, প্রত্যেকটা কোশ্চেনকে কি আমি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কিভাবে নামাতে পারি, সেই জিনিসটা সবার আগে তোমায় শিখতে হবে। এবং বন্ধুরা, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্যই আলাদা আলাদা টেকনিক আছে, আলাদা আলাদা টেকনিক অফ সলভিং আছে, যে জিনিসগুলো তোমাকে ডেভেলপ করতে হবে। যদি আমি ম্যাথসের এক্সাম্পলই দিই তোমাদের, তো সবার ফার্স্টে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপচুয়াল নলেজ ক্লিয়ার করতে হবে। আজকে সাপোজ তুমি ধরো রেশিও প্রপোর্শন পড়ছো, তো রেশিও প্রপোর্শনের সাথে পার্সেন্টেজের কি লিঙ্ক আছে, পার্সেন্টেজের সাথে প্রফিট অ্যান্ড লসের কি লিঙ্ক আছে, প্রফিট অ্যান্ড লসের সাথে ডিসকাউন্টের কি লিঙ্ক আছে, ডিসকাউন্টের সাথে এসআই এর কি লিঙ্ক আছে, যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি, অথবা এসআই এর সাথে সাথে সিআই এর কি লিঙ্ক আছে, যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি। এই সমস্ত কটা চ্যাপ্টার যে বললাম, এগুলো সব রিলেটিভ কনসেপ্টের ওপর চলে। মানে এইখানে তুমি তোমার নিজের ভ্যালু পুট করে সলভ করতে পারবে। এগুলো বেসিক নিয়মে আমরা সলভ কখনো করি না, এবং এইটা দিয়ে আমরা আমাদের টাইম বাঁচাই বন্ধুরা। এই জিনিসটাই তো তোমাকে শিখতে হবে। তো এই সমস্ত টেকনিক অফ সলভিং, বিশেষ করে ম্যাথস এবং রিজনিং এর সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য আমি নিজে প্রোভাইড করি, একদম পার্সোনালি গাইড করি তোমাদের। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো তোমরা যদি গাইডেন্স চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, কারণ অনেক সময় আমি ফোন ধরতে পারি না। হোয়াটসঅ্যাপ করে আমি ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। এবার নেক্সট আসি যে এই একবার যখন তুমি টেকনিক অফ সলভিং শিখে গেলে, তারপরে তোমার আস্তে আস্তে স্পিড ডেভেলপ করবে। মানে তুমি যখন জেনে গেলে যে টেকনিক অফ সলভিং কিরকম ভাবে আমাকে লাগাতে হয়, একবার যখন পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করার পর টেকনিক অফ সলভিং শিখে গেলে, তারপর দেখবে প্রত্যেকটা কোশ্চেন 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে নামছে। এবং মেইনলি এইটাই হয়ে যায় যে কোনো কম্পিটিটিভ এক্সামসের গেম চেঞ্জার। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা প্রিপেয়ার তো করে, কিন্তু হোল হার্টেডলি প্রিপেয়ার করে না, অথবা কমপ্লিট প্রিপেয়ার করে না। তাই জন্য তারা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারে না। তারা হয়তো প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপচুয়াল নলেজ জানে, তারা হয়তো জানে রেশিও প্রপোর্শনের অঙ্ক কিভাবে সলভ করতে হয়, পার্সেন্টেজ কিভাবে সলভ করতে হয়, টাইম এন্ড ওয়ার্ক কিভাবে সলভ করতে হয়, টাইম স্পিড ডিস্টেন্স কিভাবে সলভ করতে হয়, কিন্তু সেই সমস্ত জিনিসগুলোই তারা বেসিক নিয়মটা সলভ করতে জানে। তারা টেকনিক অফ সলভিং জানে না যে এইটা শর্ট মেথডটা কি, এইটাকে আরো ছোটভাবে কি করে করতে হয়। তারই সাথে সাথে তারা বেশি কোশ্চেন প্র্যাকটিসও করে না। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর 500 থেকে 550 কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তোমাদের টেকনিক অফ সলভিং খুব ভালো ডেভেলপ করবে, এবং তোমরা আইডিয়া বুঝতে পারবে যে এই কোশ্চেনটা আমার স্ক্রিনের সামনে এলো মানে এই কোশ্চেনটা টেকনিক অফ সলভিং কি, অথবা এই কোশ্চেনটার স্পিড কিরকম ভাবে ডেভেলপ করতে হয়। এই কোশ্চেনটাকে আমি বেসিক নিয়মে সলভ করবো নাকি অপশন তুলে সলভ করবো, কারণ এই সমস্ত টেকনিকগুলো আমাদের টেকনিক অফ সলভিং এর মধ্যে আসে। সমস্ত কোশ্চেন কোনোদিনও আমরা পুরোপুরি সলভ করি না বন্ধুরা। কিছু কোশ্চেনকে আমরা অপশন তুলে সলভ করি, কিছু কোশ্চেনকে আমরা অপশন সাবস্টিটিউশন করি, কিছু কোশ্চেনকে আমরা ইউনিট ডিজিট দিয়ে সলভ করি। তো এই সমস্ত জিনিসগুলো তোমায় শিখতে হবে। একবার যখন তুমি সমস্ত জিনিসগুলো শিখে নিলে, তারপরে তুমি যে কোনো ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারবে, যেটা ইচ্ছা তুমি সেটাই ক্লিয়ার করতে পারবে। কিন্তু তার আগে এই জিনিসগুলো তোমায় শিখতে হবে। এই জিনিসগুলো তুমি যদি না শিখতে পারো, তাহলে তুমি জীবনেও কোনোদিনও 35টা অঙ্কের কোশ্চেন 20 মিনিটের মধ্যে নামাতে পারবে না। ইভেন আমি যদি রিজনিং এর কথা বলি, তো 35টা রিজনিং এর কোশ্চেন তুমি 20 মিনিটের মধ্যে নামাতে পারবে না। কারণ পাজেলস এর জন্য আলাদা টেকনিক অফ সলভিং শিখতে হবে, ইনইকুয়ালিটির আলাদা টেকনিক অফ সলভিং শিখতে হবে, চাইনিজ কোডিং ডিকোডিং এর আলাদা টেকনিক অফ সলভিং শিখতে হবে, সিলোজিজমের, যদি আমি সিলোজিজমের কথা বলি, তোমরা অনেকে হয়তো জানো না যে সিলোজিজম কি করে করতে হয়, কিন্তু সিলোজিজমে দেখবে আমাদের যখন পসিবিলিটির কোনো কেস আছে, সেই পসিবিলিটির কেসে অনেক স্টুডেন্টরা ডায়াগ্রাম বানায়, কিন্তু আমরা ডায়াগ্রাম বানাবো না। আমরা পসিবিলিটি জিনিস পুরোপুরি মেন্টালি বুঝে যাবো যে এখানে পসিবিলিটি লাগছে কি লাগছে না। তো এই জিনিসগুলোই তোমাকে শিখতে হবে, যে কি করে ওই জিনিসটাকে তুমি ওটার সাথে কানেক্ট করবে, যাতে তোমাকে পসিবিলিটির জন্য আলাদা করে ডায়াগ্রাম না বানাতে হয়, এবং খুব ইজিলি যাতে তুমি সিলক্সের কোশ্চেনটা দেখা মাত্রই সলভ করতে পারো।
এবং তোমরা মানো চাই না মানো, সিলোজিজমের আমাদের যে 5খানা কোশ্চেন আসবে রিজনিং এর, সেই 5খানা কোশ্চেনকে আমরা সলভ করব 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। সে যত কঠিনই কোশ্চেন আমাদের দিক না কেন, যখনই একবার আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা এখন টেকনিক অফ সলভিং শিখে যাব, তখন প্রত্যেকটা কোশ্চেন আমাদের কাছে একদম জল ভাত। তো এই জিনিসগুলোই আমাদের লাগে যে কোনো কম্পিটিটিভ এক্সামে বন্ধুরা। সেই জন্য সবার আগে তোমাকে কনসেপচুয়াল নলেজ ডেভেলপ করতে হবে, তারপরে টেকনিক অফ সলভিং ডেভেলপ করতে হবে, এবং টেকনিক অফ সলভিং এর সাথে সাথেই তোমার স্পিড ডেভেলপ করবে। একবার যখন তোমার এই সমস্ত জিনিসগুলো হয়ে গেল, তারপর তোমাকে মক টেস্ট অ্যাটেম্প্ট করতে হবে। যে মক টেস্ট অ্যাটেম্প্ট করে দেখো যে তোমার পারফরমেন্স কিরকম হচ্ছে, কিরকম র্যাঙ্ক আসছে, কিরকম স্কোর আসছে, কিরকম অ্যাকিউরেসি আসছে, কিরকম পার্সেন্টাইল আসছে, এবং এইভাবে নিজের প্রিপারেশনকে ধীরে 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 চালাতে থাকো এবং কনসিস্টেন্ট থাকতে হবে। আমি সবসময় একটাই জিনিস স্টুডেন্টদেরকে বলি এবং রেকমেন্ড করি যে যদি তোমরা প্রিপারেশন করতেই চাও তাহলে সিরিয়াসলি প্রিপারেশন করো, না হলে করো না। তোমাদের মনের মধ্যে এরকম একটা মেন্টালিটি থাকা উচিত যে আমি 500 থেকে 550 কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করব। তোমরা যদি বলো যে না আমরা 10টা 12টা 15টা, যেরকম ম্যাক্সিমাম জন ইউটিউবে করিয়ে ছেড়ে দেয়, রাইট? কারণ তোমাদের মধ্যে অনেকে এরকম থাকবে যারা তো ইউটিউব থেকে পড়াশোনা করবে ফ্রিতে, কিন্তু ইউটিউবে কি হয় 15 থেকে 20খানা কোশ্চেন প্র্যাকটিস করে দিল একটা চ্যাপ্টারের উপর, নিয়ে শেষ করে দিল। তো এই করে তো আর টেকনিক অফ সলভিং অথবা স্পিড তো ডেভেলপ করবে না। টেকনিক অফ সলভিং আর স্পিড কি সেটা তো ছেড়েই দিলাম, কনসেপ্টই ডেভেলপ করবে না, রাইট? তো ন্যাচারালি যেটাই শেখো না কেন একদম কমপ্লিট শেখো, কমপ্লিট পড়ো, 500 থেকে 550 কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারের উপর প্র্যাকটিস করো, এবং বিশেষ করে টাইপ ওয়াইজ প্র্যাকটিস করো, এবং এমন ভাবেই তৈরি করো যাতে সেই চ্যাপ্টার থেকে তোমাকে যাই কোশ্চেন দিক না কেন সেই কোশ্চেনটা যাতে তুমি সলভ করতে পারো। এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামে কখনো ভয় পেলে চলে না। কম্পিটিটিভ এক্সামে টেকনিক অফ সলভিং খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং তারই সাথে সাথে স্পিড। কারণ স্পিডে তুমি অন্য ক্যান্ডিডেটদেরকে হারিয়ে দিতে পারবে। যেখানে অন্য ক্যান্ডিডেট অনেক টাইম নেবে সলভ করতে, তুমি সেখানে হারাবে তাদেরকে টাইমে, এবং যাহা তক তুমি টাইমে তাদেরকে হারিয়ে দিলে তোমার অ্যাটেম্প্ট বেড়ে গেল এবং সেটাই তোমার সিলেকশন হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।